আসলে চাঁদাবাজ যারা, তারা তো কোনো না কোনোভাবে একটা ক্ষমতার অংশ। ক্ষমতা না থাকলে চাঁদাবাজি করে টিকে থাকা যায় না। এই মুহূর্তে আওয়ামী লীগের পালায়নের পরে আমি মনে করি বিএনপি এম্পাওয়ার্ড হয়েছে কীভাবে, যে এই জায়গাগুলো পুরোটাই আওয়ামী লীগের দখলে ছিল। আমরা তো দেখেছি 5 তারিখের পরে একদম দিনের রাতে, মানে দিনের দিনেই বা 5 তারিখের দিনেই বা তারপর 2-1 দিনের মধ্যেই সমস্ত জায়গা কীভাবে আওয়ামী লীগ যেখানে লুটপাট করতো, যেখানে চাঁদাবাজি করতো, আরও একটা দল দ্বারা রিপ্লেস হয়েছে। এটা আমি বলছি সেই বলে না, এটা বাংলাদেশের সকল মানুষের চোখের সামনে ঘটেছে। এবং সেটা ঘটে এখনও পর্যন্ত ধরেন বাস স্ট্যান্ড, সিএনজি স্টেশন, বালুঘাট, সকল জায়গা দখল হয়েছে। সেখানে চাঁদাবাজি চলছে, প্রকাশ্যে চাঁদাবাজি চলছে। চাঁদাবাজি বেড়েই চলেছে, কোথাও কোথাও বিএনপির নাম আসছে মিডিয়াতে। চাঁদাবাজি এবং লুটপাট নিয়ে আপনার মতামত কি? আমি নিঃসন্দেহে বলবো চাঁদাবাজি বেড়েছে নানা রকম ফর্মে। আর সঙ্গত কারণেই আসলে চাঁদাবাজ যারা, তারা তো কোনো না কোনোভাবে একটা ক্ষমতার অংশ। ক্ষমতা না থাকলে চাঁদাবাজি করে টিকে থাকা যায় না। আমি আজকে চাইলেই রাস্তায় যে চাঁদাবাজি করতে পারবো না, আমাকে চাঁদা দিবেও না, কারণ আমার পেছনে ক্ষমতা আছে কিনা সেইটা নিশ্চিত হতে চাই আগে। তো এই মুহূর্তে আওয়ামী লীগের পালায়নের পরে আমি মনে করি বিএনপি এম্পাওয়ার্ড হয়েছে, এবং তাদের যেহেতু একটা বৃহৎ নির্বাচন তো হয়নি, তাহলে তারা কিভাবে ক্ষমতা আসলো? আমি ঠিক বলছি, তারা ক্ষমতায় এসছে বললাম, তারা এম্পাওয়ার্ড হয়েছে একভাবে। এম্পাওয়ার্ড হয়েছে কীভাবে, যে এই জায়গাগুলো পুরোটাই আওয়ামী লীগের দখলে ছিল। আমরা তো দেখেছি 5 তারিখের পরে একদম দিনের রাতে, মানে দিনের দিনেই বা 5 তারিখের দিনেই বা তারপর 2-1 দিনের মধ্যেই সমস্ত জায়গা কীভাবে আওয়ামী লীগ যেখানে লুটপাট করতো, যেখানে চাঁদাবাজি করতো, আরও একটা দল দ্বারা রিপ্লেস হয়েছে। এটা আমি বলছি সেই বলে না, এটা বাংলাদেশের সকল মানুষের চোখের সামনে ঘটেছে। এবং সেটা ঘটে এখনও পর্যন্ত ধরেন বাস স্ট্যান্ড, সিএনজি স্টেশন, বালুঘাট, সকল জায়গা দখল হয়েছে। সেখানে চাঁদাবাজি চলছে, প্রকাশ্যে চাঁদাবাজি চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু প্রপারলি ফাংশন করছে না, আমি এটাতে অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টকে দোষারোপ করতে চাই। এটা শুধু বিএনপির লোকজন চাঁদাবাজি করছে তাদের দোষ দিয়ে শেষ করতে চাই না, তারা তো চাঁদাবাজি করছে, এটা আমাদের চোখের সামনে হচ্ছে। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তার হাতে প্রশাসন রয়েছে, পুরো রাষ্ট্রযন্ত্র রয়েছে, তারপরেও সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না, এটা তার ব্যর্থতা। একই সাথে আমি বলবো চাঁদাবাজির আরও কিছু অভিযোগ আছে। এই অভিযোগগুলো নানা রকমভাবে উঠছে। অনেকেই বলছে যে এখানে অনেক সমন্বয়ক পরিচয়ে, কেউ আমাদের দলের পরিচয়ে এরকম চাঁদাবাজি করছে, যেটার অভিযোগের পরিমাণ অনেক কম। কিন্তু এই অভিযোগের পেছনেও আমি একটা কারণ খুঁজে পেয়েছি, যে এখন পর্যন্ত ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা কিন্তু যদি একেবারেই বলেন এনসিপির কোনো সংগঠন না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মীরা রয়েছে, বা জাতীয় নাগরিক কমিটি, সেখানেও একই রকম অবস্থা, সকল রাজনৈতিক দলের লোকজন আছে। এখন মনে করেন যে যত চাঁদাবাজি হচ্ছে, তারা যে কোনোভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটির এগুলোর মধ্যে ঢুকে আছে। যখন চাঁদাবাজির খবর সামনে আসে তখন তাদেরকে যুক্ত করে দেওয়া হয় নাম, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অমুকে যে চাঁদাবাজি করতেছে, নাগরিক কমিটির অমুকে যে চাঁদাবাজি করছে, ও ঘুরে ফিরে দেখেন ও কোন দলের, ও আসলে তার আসল রাজনৈতিক পরিচয় কোনটা। তো এইভাবে আমি বলবো যে বিএনপি সরাসরি চাঁদাবাজির সাথে যুক্ত আছে। এই আলাপগুলো আমার কথা না, আপনারা মিডিয়াতে যারা আছেন তারাই প্রচার করতেছেন, ঠিক আছে? তো এই ঘটনাগুলো ঘটছে, এটা বাস্তব। আপনারা কি 300 আসনে নির্বাচন দিবেন? আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ হয়েছে, এবং এই দল আমি মনে করি যে বাংলাদেশের অন্যতম একটা আগ্রহের জায়গায় এসছে বাংলাদেশের মানুষের কাছে। ব্যাপক মানুষের জনসমর্থন এটার মধ্যে অলরেডি প্রকাশ পেয়েছে, এবং দ্রুত সময়ের মধ্যে আমরা সারা দেশের সংগঠনের কাঠামো গঠন করে ফেলতে পারবো। ইতিমধ্যেই ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা একটা আগে বললাম, নাগরিক কমিটি গঠন হয়েছে। তারা হয়তো বা সবাই আমাদের দলে আসবে না, তারা বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ আছে এখানে। কিন্তু এর মধ্যেই যারা আসলে এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য রাজনৈতিকভাবে ভূমিকা নিতে চাই, তাদেরকে সাথে নিয়ে আমরা দল গঠনের জন্য দলকে রেডি করে প্রস্তুত করব। আর আমাদের যেহেতু জনসমর্থনটা আছে এবং মানুষের আকাঙ্ক্ষা আছে, আগ্রহ আছে, আমরা মানুষের আকাঙ্ক্ষা এবং আগ্রহকে ধারণ করে আমরা 300 আসনে নির্বাচনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েই কাজটা করছি। জাতীয় নাগরিক পার্টিকে অনেকে কিংস পার্টি বলছে। আসলে কিংস পার্টি, এই কিংস পার্টি বলতে আসলে কি বোঝায় মানুষ, এটা একটা ব্যাপার। তো কিংস পার্টি বলার অন্যতম কারণ যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকার এই অভ্যুত্থানকারী শক্তির সমর্থনে গঠিত, কিংবা তাদের সমর্থনে এই সরকার দায়িত্ব নিয়েছিল, এটার জন্যই আসলে কিংস পার্টি বলা হচ্ছে। কিংস পার্টি বাংলাদেশের ইতিহাসে কিংস পার্টির বেশ লম্বা তালিকা আছে। তো আমি মনে করি যে ঠিক ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠন করার যে আমরা আগের ইতিহাস জানি,
সেই ইতিহাসের মানে মাপকাঠিতে এনসিপিকে কিংস পার্টি বলা যায় না। আর যারা মনে করছে যে ছাত্রদের সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার আছে, হ্যাঁ অবশ্যই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছি এবং দায়িত্ব গ্রহণ করতে সহযোগিতা করেছি। সেই জায়গা থেকে কেউ বলতে পারে, কিন্তু কিংস পার্টির যে গতানুগতিক সংজ্ঞা সেটার সাথে এনসিপি যায় না। আপনি জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছেন, এর আগে রাষ্ট্র সংস্কার আন্দোলনে ছিলেন। নতুন পার্টিতে যাওয়া আপনার বর্তমান অনুভূতি কি এবং জাতীয় নাগরিক পার্টির বর্তমান অবস্থা সম্পর্কে বলুন। আমি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং রাষ্ট্র চিন্তা হয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনে দীর্ঘদিন কাজ করেছি, আপনি জানেন। একই সাথে গণতন্ত্র মঞ্চ কিংবা যুগপৎ আন্দোলনের মাধ্যমে আমরা আসলে দীর্ঘ সময় ধরে এই গত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এসেছি। আর আপনি নির্দিষ্ট করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কথা যদি বলেন, তো রাষ্ট্র চিন্তা থেকে রাষ্ট্র সংস্কার এই ফেজে আমরা মূলত বাংলাদেশ রাষ্ট্রের যে কাঠামোগত সংকট কিংবা বাংলাদেশের যে সাংবিধানিক সংকট, এই সংকটকে আমরা আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমরা এই গত প্রায় 8-10 বছর ধরে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে গেছি, মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি যে এখানকার এই কাঠামোগত সংস্কার ছাড়া কিংবা বাংলাদেশের এই সাংবিধানিক সংকট থেকে উত্তরণ ছাড়া বাংলাদেশকে আসলে রক্ষা করা যাবে না। তো আমরা এই দীর্ঘ সময়ের এই প্রচার কাজ কিংবা মানুষকে সংগঠিত কাজ করার মধ্য দিয়ে আমি বলবো যে মানুষের মধ্যে এই পরিবর্তনের একটা মিনিমাম বার্তা গেছে। সেই বার্তাটা আমি বলবো যে খুব বেশি সংগঠিতভাবে আমরা সামনে তুলে আনতে পেরেছিলাম এই দাবি করব না, কিন্তু এই দেশের তরুণ সমাজ, সচেতন সমাজ, এই অংশের মধ্যে আমরা এই জায়গাটা ক্লিয়ার করতে পারছিলাম যে বাংলাদেশের এই সাংবিধানিক সংকট থেকে আমাদের উত্তরণ করতে হবে। রাষ্ট্র ব্যবস্থা এখানে উপনিবেশিক কাঠামোতে আছে, এইখান থেকে যদি আমরা সংস্কার করতে না পারি বাংলাদেশের এই পরিবর্তনটা আসবে না। তো এই রাজনৈতিক বক্তব্যটা আমি বলবো যে গত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়ে মানুষের সামনে এসে দাঁড়িয়েছে। তো আমরা এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের ফেজে এই ন্যারেটিভটাকে, এই রাজনীতিকে বাংলাদেশে যতটুকু প্রতিষ্ঠিত করতে পেরেছি, কিন্তু এইটা বাস্তবায়ন করার জন্য যে মাঠের শক্তি হয়ে ওঠা, সেই জায়গাতে আমরা বলবো যে আমরা কিছুটা ব্যর্থতার কথাও যদি বলি তাহলে ব্যর্থ হয়েছি, কিংবা আমরা আসলে সক্ষম হয়ে উঠতে পারিনি, আমাদের সীমাবদ্ধতা ছিল। তো এখন আমি মনে করি যে এই 5 জুলাই 7 আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে একটা ম্যাসিভ পরিবর্তন এসছে, মানুষের মধ্যে একটা নতুন পরিবর্তনের আকাঙ্ক্ষা এসছে। আমরা যদি আপনি খেয়াল করে দেখেন, গত 15 বছরে মানুষ পরিবর্তনের জন্য লড়াই করেছে, তখনের আকাঙ্ক্ষা আর 5 আগস্টের পরের আকাঙ্ক্ষার কিন্তু বিস্তর ফারাক আছে। তার মানে বাংলাদেশের মানুষ 5 আগস্টের আগে পরিবর্তন করে যে জায়গায় যেতে চেয়েছিল, এখন তার থেকেও আরও অনেক আগায় আছে। সেই জায়গায় আমি মনে করেছি যে এই অভ্যুত্থানকারের যে শক্তি, তরুণদের যে শক্তি, এই শক্তি আসলে এই রাষ্ট্র সংস্কারকে বাস্তবায়ন করার জন্য তারা নিজেরা উদ্যোগ নিয়েছে। তারা মনে করছে এটাই বাংলাদেশকে পরিবর্তন করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে হলে লাগবে। তো আমি মনে করেছি যে এই রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন পর্বে এই তরুণদের এই উদ্যোগকে সমর্থন করা, সহযোগিতা করা এবং তাদের সাথে মিলে এই বাস্তবায়নে অংশগ্রহণ করা, এটা আমার জন্য ইতিহাস কর্তৃক নির্ধারিত দায়িত্ব। সেই দায়িত্ব হিসাবে আমি আসলে এনসিপিতে যোগদান করেছি। আর আপনারা জানেন যে আমরা দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে এই তরুণদেরকে আমরা আসলে বলবো যে কোনো না কোনোভাবে আমাদের সংস্পর্শে দীর্ঘদিন ধরে তারা ছিল রাজনৈতিকভাবে আন্দোলনের মধ্য দিয়ে। তো তারা আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত সহযোদ্ধা। সো তাদের সাথে কাজ করতে করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাকে খুব বেশি বেগ পোহাতে হয়নি। আর যেহেতু একই রাজনীতিটা করছি, আমরা এতদিন ধরে রাষ্ট্র সংস্কারের কথা বলে আসছি, এখন সেটা বাস্তবায়ন করতে চাচ্ছি। আমি বলবো যে আমার রাজনৈতিক অভিমুখ আমি বদলাইনি, আমি বরং আমার অভিমুখের দিকে আরও প্রবলভাবে অগ্রসর হয়েছি এনসিপিতে যুক্ত হওয়ার মাধ্যমে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা
যে আশা আকাঙ্ক্ষা চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।